আজকে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ধরুন তিনজন মানুষ, তিনজনেরই বয়স ৩২। তিনজনেই গত ৬ থেকে ৭ বছর ধরে ঢাকায় চাকরি করছেন। তিনজনের বেতনও কাছাকাছি ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। আজ এই মুহূর্তে তিনজনের জীবন প্রায় একই রকম দেখতে, কিন্তু এখন থেকে ৫ বছর পর এই তিনজনের জীবন সম্পূর্ণ আলাদা হবে। একজনের জীবন প্রায় একই জায়গায় থাকবে, আর একজনের জীবন বদলে যাবে, কারণ একটা সিদ্ধান্ত। আজকের ভিডিওতে আমি ৩টা সম্ভাব্য ফিউচার দেখাবো এবং শেষে আপনাকে একটা সহজ প্রশ্ন করব। আপনি কোন ফিউচারের দিকে এগোচ্ছেন? আমার নাম সিরাত পূর্ণা, মাইগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রড কনসালট্যান্ট। প্রথম মানুষটার নাম ধরা যাক ওয়েট করছি। এই মানুষটা প্রতি বছর ভাবেন এই বছর তো প্রমোশন হবে, এই বছর কোম্পানির অবস্থা ভালো হবে, রেইজ দেবে, সামনের বছর একটু সেটেল হয়ে নেই, তারপর ডিসিশন নেব। এই চিন্তাটা ভুল না, বরং এটা সবচেয়ে কমন চিন্তা। আমাদের প্রায় সবারই মধ্যে এই মানুষটা একটু একটু আছে। সমস্যা হলো সামনের বছর শব্দটা প্রতি বছর রিপিট হয় এবং ৫ বছর পর এই মানুষটার বেতন হয়তো ৪৫,০০০ থেকে ৬০,০০০ টাকায় পৌঁছে যাবে। সংখ্যাটা বড় শোনায়, কিন্তু আসল প্রশ্ন হলো এই বৃদ্ধিটা কি যথেষ্ট? ৩টা সংখ্যা যা মিথ্যা বলে। এখানেই আসে সেই গুরুত্বপূর্ণ আলোচনা। ৩টা সংখ্যা যেগুলো প্রথমে শুনলে ভালো মনে হয়, কিন্তু আসলে মিসলিডিং। সংখ্যা ১, বেতন বেড়েছে ৩৩%। শুনতে ভালো, কিন্তু একই সাথে ঢাকায় বাসা ভাড়া বেড়েছে গড়ে ৫০ থেকে ৬০%। সুতরাং বেতন বৃদ্ধি আসলে রেন্ট বৃদ্ধির পেছনেই চলে যায়। সংখ্যা ২, আমার সঞ্চয় ৩ লাখ থেকে ৫ লাখ টাকা হয়েছে। এটাও শুনতে ভালো, কিন্তু সেই ৫ লাখ টাকা দিয়ে আজ যা কেনা যায়, ৩ লাখ টাকা দিয়ে ৫ বছর আগে তার চেয়েও বেশি কেনা যেত। সংখ্যা ৩, আমার পজিশন সিনিয়র হয়েছে। এটা ইমোশনালি সন্তুষ্টিদায়ক, কিন্তু ফাইন্যান্সিয়ালি রিয়ালিটি একদমই আলাদা। পজিশন বদলালে কি ব্যাংক ব্যালেন্স অনুপাতে বদলেছে? এই ৩টা সংখ্যা যদি আপনি গভীরভাবে দেখেন, তাহলে বুঝবেন ওয়েট করছে মানুষটার ৫ বছরের জার্নি আসলে একটা ট্রেডমিলের মতো। অনেক দৌড়াচ্ছেন, কিন্তু জায়গা বদলাচ্ছে না। দ্বিতীয় মানুষ, যিনি ভাগ্যের উপর ভর করেছেন। দ্বিতীয় মানুষটার নাম ধরি, তাড়াহুড়ো করছি। তিনি বললেন, যা থাকে কপালে, কোনো একটা মানুষের কাছে যাই, যা হয়ে যায়। এটাও একটা ভ্যালিড ইমোশনাল রেসপন্স, কিন্তু এখানে একটা বড় ঝুঁকি আছে। এই মানুষটা প্রায় এমন একটা পাথওয়ে বেছে নেন যেখানে কোনো ভেরিফিকেশন নেই, কোনো প্রপার ডকুমেন্টেশন নেই, শুধু একটা প্রমিস। ভিসা হয়েছে, কিন্তু একটা এমন জবে যেখানে স্যালারি প্রতিশ্রুতি থেকে অনেক কম এবং এমপ্লয়ারের সাথে কোনো লিগ্যাল প্রোটেকশন নেই। আমি এই মানুষটাকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি তাড়াহুড়ো আর সিদ্ধান্ত এই দুটো এক জিনিস না। তৃতীয় মানুষ, যিনি প্রস্তুতি নিয়েছেন। এই তৃতীয় মানুষটির নাম ধরি, প্রস্তুতি নিচ্ছি। এই মানুষটাও প্রথম দুজনের মতোই শুরু করেছিলেন। কনফিউজড, হেজিটেশন, পরিবারের চিন্তা, চাকরির ছাড়ার ভয়। পার্থক্য একটাই, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ থেকে ৫ বছর আগে আমি আমার কারেন্ট জব কন্টিনিউ করব, কিন্তু পাশাপাশি একটা লিগ্যাল পাথওয়ের জন্য প্রস্তুতি শুরু করব। তিনি তার এক্সপিরিয়েন্স লেটার সংগ্রহ করেছিলেন, প্রয়োজনীয় সার্টিফিকেশন নিয়েছিলেন। আজ ৫ বছর পর এই মানুষটা ইউরোপে একটা লিগ্যাল জবে আছেন, যেখানে তার ইনকাম বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি। পরিবারের জন্য একটা ভালো জীবনযাত্রা তৈরি করেছেন এবং নিজের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারছেন। এই মানুষটার গল্পে কোনো ম্যাজিক নেই, শুধু একটাই পার্থক্য,
তিনি আজ থেকে শুরু করেছিলেন এবং সঠিক তথ্য নিয়ে শুরু করেছিলেন। এখন আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। আজকে শুরু করা এবং 5 বছর আগে শুরু করা এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হলো হ্যাঁ, এবং এই পার্থক্যটা আজকের সময়ের জন্য একটা বড় সুবিধা। ইউরোপের বেশ কয়েকটা দেশে, স্পেসিফিক্যালি জার্মানি, পোল্যান্ড এবং রোমানিয়াতে লেবার শর্টেজ প্রতি বছর আরও গভীর হচ্ছে, কারণ এই দেশগুলোর নিজস্ব ওয়ার্কফোর্সের গড় বয়স বাড়ছে এবং নতুন কর্মী রিপ্লেস করার জন্য যথেষ্ট মানুষ নেই। উদাহরণ দিয়ে বলি, 2026 সালের শুরুতে জার্মানি তাদের স্ট্যাটিউটরি মিনিমাম ওয়েজ বাড়িয়েছে ঘন্টায় 13 ইউরো 90 সেন্টে, যা আগের বছরের তুলনায় প্রায় 8.4% বেশি। এই ধরনের বড় বৃদ্ধি এমনি এমনি হয় না, এটা সরাসরি লেবার মার্কেটের প্রেশারের রেজাল্ট। পোল্যান্ডেও সিমিলার ট্রেন্ড। 2026 সালে মিনিমাম ওয়েজ বেড়ে হয়েছে মাসে 4,806 জলাটি, আর রোমানিয়াতে 2026 সালের প্রথম অর্ধে মিনিমাম ওয়েজ 4,050 লু, কিন্তু জুলাই থেকে এটা বেড়ে হচ্ছে 4,325 লু। এই ট্রেন্ডগুলো বলছে একটাই কথা, যত আগে আপনি প্রস্তুতি নেবেন তত আগে এই আপওয়ার্ড ট্রেন্ডের সুবিধা আপনি পাবেন। লিগ্যাল পথ কাকে বলে এবং কেন এটাই একমাত্র সাস্টেইনেবল পথ? বিদেশে যাওয়া শুনলে অনেকের মনে দুটো আলাদা ছবি ভেসে ওঠে। একটা, সংবাদে দেখা সেই দুঃখজনক ঘটনাগুলো, আর দ্বিতীয়টা একটা নর্মাল প্রফেশনাল প্রসেস যেখানে চাকরির অফার, ভিসা এবং অ্যাম্বাসির মাধ্যমে সব কিছু হয়। পার্থক্যটা একটা শব্দে, ডকুমেন্টেশন, লিগ্যাল পাথওয়ে। আপনার কাছে থাকে একটা ভ্যালিড ভেরিফায়েবল জব অফার, ভিসা প্রসেস হয় সরকারি নিয়মে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাছে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে যা আপনাকে আইনগত সুরক্ষা দেয়। এই সুরক্ষাটা ছোট জিনিস না। ধরুন কোনো কারণে আপনার এমপ্লয়ার তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না, লিগ্যাল পাথওয়েতে আপনার কাছে এই বিষয়ে অভিযোগ করার এবং প্রতিকার পাওয়ার আইনগত অধিকার থাকে। ইললিগ্যাল বা আনডকুমেন্টেড পাথওয়েতে এই অধিকার নেই। এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা বোঝার জন্য নিজেকে 4টা প্রশ্ন করুন। প্রশ্ন 1, আমার বয়স কত? বেশিরভাগ পাথওয়েতে 18 থেকে 45 বছর বয়স গ্রহণযোগ্য। কিছু সেক্টরে, বিশেষ করে হেলথ কেয়ার এবং স্কিল ট্রেডসে, এটা 50 বছর পর্যন্ত হতে পারে। প্রশ্ন 2 থেকে 3 বছরের একটা কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স, একটা ভালো রেফারেন্স, তার সাথে প্রায় একটা 5 থেকে 6 বছরের ব্রোকেন এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি ভ্যালু তৈরি করে। প্রশ্ন 3, আমার কারেন্ট সেক্টর কি গ্লোবাল ডিমান্ডের সাথে মেলে? এখানে 5টা সেক্টর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, আইটি, স্কিল ট্রেডস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, কার্পেন্টার এবং লজিস্টিক্স। যদি আপনার কারেন্ট জব এই 5টার কোনো একটার সাথে মেলে, তাহলে আপনার জন্য পাথ আগে থেকেই কিছুটা প্রস্তুত। প্রশ্ন 4, ভাষার ক্ষেত্রে আমি কোথায় আছি? এটা শুনে অনেকে ভয় পান, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ এন্ট্রি লেভেল এবং স্কিল বেসড জবসে বেসিক ইংলিশ যথেষ্ট। লোকাল ল্যাঙ্গুয়েজ শুধু সিনিয়র বা অফিস বেসড রোলের জন্য প্রয়োজন হয়, এবং সেটাও শেখার জন্য সময় পাওয়া যায়। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি লিখে রাখেন, আপনার কাছে এখন একটা বেসিক প্রোফাইল তৈরি হয়ে গেছে। ধরুন আজ আপনি প্রস্তুতি নিচ্ছেন, গ্রুপে জয়েন করার সিদ্ধান্ত নিলেন। এরপর কি হবে? ধাপ 1, প্রোফাইল তৈরি। আপনার এক্সপিরিয়েন্স লেটার, সার্টিফিকেটস এবং প্রয়োজনে কোনো স্কিল অ্যাসেসমেন্ট বা সার্টিফিকেশন সংগ্রহ করা। ধাপ 2, সঠিক ম্যাচ খোঁজা। আপনার প্রোফাইল অনুযায়ী কোন কান্ট্রি, কোন সেক্টর, কোন পাথওয়ে সবচেয়ে সুইটেবল
সেই নির্ধারণ করা এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়া। ধাপ 3, ভিসা প্রসেসিং। এই ধাপটাই সবচেয়ে বেশি সময় নেয় এবং দেশভেদে এটা 3 থেকে 6 মাস পর্যন্ত আলাদা হতে পারে। ধাপ 4, ট্রাভেল এবং রিলোকেশন প্রস্তুতি। মোট মিলিয়ে গড়ে 6 থেকে 8 মাস। কিন্তু একটা লিগ্যাল ওয়ার্ক পারমিটের সাথে সাধারণত আরও কিছু জিনিস থাকে যেগুলো সরাসরি আপনার পকেটে না গেলেও আপনার টোটাল কস্ট কমিয়ে দেয়। অ্যাকোমোডেশন। অনেক ফ্যাক্টরি এবং কেয়ার ওয়ার্কার রোলে এমপ্লয়ার প্রোভাইডেড থাকার ব্যবস্থা থাকে বা তার জন্য আলাদা অ্যালাওয়েন্স দেওয়া হয়। হেলথ ইন্স্যুরেন্স। ইউরোপের বেশিরভাগ দেশে এটা ম্যান্ডেটরি, মানে চিকিৎসার খরচ বড় একটা অংশ কভার হয়ে যায়। ট্রাভেল কস্ট। প্রথমবারের ভ্রমণ খরচ অনেক সময় এমপ্লয়ার বহন করে বা পরবর্তীতে অ্যাডজাস্ট হয়। এই 3টা জিনিস যদি আপনি বাংলাদেশের একটা চাকরির সাথে তুলনা করেন, সেখানে এই খরচগুলো আপনার নিজের পকেট থেকেই যায়, তাহলে দুটো স্যালারির সংখ্যা একই থাকলেও রিয়েল ভ্যালু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন প্রশ্নটা সহজ, আপনি কোন মানুষটা হতে চান? আপনি যদি প্রস্তুতি নিচ্ছি গ্রুপে জয়েন করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, তাহলে এটা নিয়ে একা একা ভাবার দরকার নেই। কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বারে। স্টে কানেক্টেড টু বড়পুল ফর মোর ভ্যালুয়েবল কন্টেন্ট। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বড়পুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।